মাই চরকা আই এম অয়েলিং, তা তাদের চরকা যদি ক্যাঁচকোঁচ শব্দ হয় তাহলে সেটা তাদের ব্যাপার, আমার চরকায় আমি তেল দিই। কলতলা কালচারটা এখন সোশ্যালাইজড হয়েছে একদম। আই ডোন্ট বিলিভ ইন। সংসার গুছিয়ে দেয় সে সংসারী, আমার ক্ষেত্রে শ্রীময়ী সংসারী, আমার সংসারটা গুছিয়ে দিয়েছে, আমাকে ফরম্যাট করে দিয়েছে। আর শুধু বাবার গলাটা লাগবে, বাবা শুধু গিয়ে বলবে সোনা মা, ধরো কোবরও ঘুমোচ্ছে, কাঞ্চন আমার বেলায় যদি একটা রুমাল বলো, রুমালেরও সাইজ বুঝতে পারতো না, শাড়িরও সাইজ বুঝতে পারতো না, কিন্তু মেয়ের জন্য সব। শো থেকে ফেরার পথে কাঞ্চন মল্লিক আমাকে বলছে ভিডিও কল করে দেখা, আমি লাস্টে বলছি রাখো রাখো, ওকে আগে ঘুম পাড়ায়। তো এইগুলো অ্যাটাচমেন্ট, বাবা কাঞ্চন দ্য বেস্ট। ওর রাগ আচমকা ওঠে, আচমকা পড়ে, কিন্তু যখন ওঠে তখন ওই ভিসুভিয়াস ফাটার মতো, আগ্নেয়গিরির মতো বেরিয়ে লাভা ফাভা বেরিয়ে যায়, তারপর লাভা ঠান্ডা হলে বলো কিন্তু সরি বল। পল পল মেরে দো নয়ন, হাড়ি চাচার মতো গলা তোর, এটা বলবেন তো? বেশ করে নিজের বউয়ের জন্য দেখি 100 বার গাইব, আমার তো না কাঞ্চন বিতর্ক মল্লিক তো। অনেক সাধনার পর কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোপাধ্যায়ের সময় পাওয়া গেছে। এটা আই ডিফার, বাজে কথা। প্রতিদিনকে আমি সবসময় প্রতিদিনের সঙ্গে, আজ থেকে নয় বহু আগে থেকেই আমি সঙ্গে ছিলাম। মানে আমার সম্পর্কিত যতটুকু সাক্ষাৎকার বলো, যা আমার রিভিউজ বলো, সেটা শুধু সিনেমা বলে না, থিয়েটারও রিভিউ করেছেন, এইসব সাধনা বলবে না, আমরা কিন্তু সবসময়। এবার আসলে টাইমটা একটু চেয়ে চিনতে নিতে হয়েছে, তার কারণ আমরা জানি যে বাচ্চা ছোট, পৃথিবী অনেক ছোট, এবং সেই ব্যস্ততার মাঝখানেও সময় ম্যানেজ করেছে আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং শ্রীময়ী দিকে তোমরা তো আমাদেরকে ডাকো, তোমরাই আমাদেরকে ভাইরাল বানাও, তো তোমাদেরকে আমি টাইম দেবো না? বেশ, এই যে নতুন জীবন কৃষ্টি আসার পর কতটা তোমাদের বাড়ির সাজসজ্জা এবং তোমাদের লাইফস্টাইল কতটা বদলায়? মা আগে বলতো, বাবা পরে বলতো। কৃষ্টি আসার পর, কারণ প্রেমিকা শ্রীময়ী বা বউ শ্রীময়ের কোনো পরিবর্তন ছিল না, কোনো স্যাক্রিফাইস ছিল না, কিন্তু হ্যাঁ মানে কোনোদিন আমাকে ওই টিপিক্যাল বউ টাইপের সকালবেলা উঠে বরকে কফি করে দিতে হবে বা রান্না করে দিতে হবে, সেগুলো কাঞ্চনও কোনোদিন আমাকে দেয়নি করতে, আর কাঞ্চনের পরিবারও আমায় কোনোদিন দেয়নি, কিন্তু আমি আনন্দের শখে করি। কিন্তু মেয়ে আসার পর অনেক কিছু স্যাক্রিফাইস হয়ে গেছে আর কি, যেমন লেট করে ঘুম থেকে উঠতে চাইলেও তুমি উঠতে পারবে না, ধরো প্রবল কোনো কারণে মাথা গরম আছে, মুড অফ আছে, কিন্তু কাঁদলে ওর কান্নাটাকে আমাকে সহমত পোষণ করতে হবে। তো এগুলো অনেক, যেমন আমার ধরো প্রবল খিদে পেয়ে গেলে আমি থাকতে, সেটা আমার মেয়েও পেয়েছে, খিদে পেয়ে গেলে আমার মাথা গরম হয়েছে, এখন তোমার খিদে পেলেও গরম লুচি ধরো পাশে পড়ে আছে, আগে মেয়েকে খাওয়াতে হবে তারপর খেতে হবে, এটা কাঞ্চনের সাথে আমার হয়নি। তো মেয়ে আসার পর অনেক স্যাক্রিফাইস করতে হয়, রাত করে ধরো কোথাও থেকে বাড়ি ফেরা, এগুলো মেয়ের টানে হয়ে গেছে। হ্যাঁ, এবার আর তার আগে কি হয়েছিল, একটা আমি ছিলাম বাড়িতে, তো আর কেউ আমার শ্বশুর শাশুড়ি নেই, আর এখন ও আসার পর না পুরোটাই বাড়িময় হয়ে, মানে কৃষ্টি হচ্ছে পুরোটা বাড়িটাকে কেন্দ্র করে আছে। হ্যাঁ, কৃষ্টি বাংলা ছবিটার মতো হয়েছে, আমি সে ও সখা, আমি আর সখার মাঝখানে সে এসে গেছে, আমি ওই জন্য একটা ছবি ছিল আমি সে ও সখা, তো ওই আর কি পতি পত্নী আর বউ, তো ও এখন কৃষ্টি হয়ে গেছে। তো আর একটা অদ্ভুত টার্নওভার হয়, এটা হয়, তো সেটা হয়েছে, কেননা সে বেচারা এতটাই ছোট পুঁচকে, আর এখন শীত ঠান্ডার ব্যাপার, তো একটু কোলে কোলে আর ও মানে প্রত্যেক দিন এমন এক একটা কিছু করছে, তো সেইটা দেখার জন্য মনে হচ্ছে ওটা যদি টাইমটা বেরিয়ে যায় তাহলে মিস করে যাব, ওটা আর ফিরে তো আসবে না, তো সেটার জন্য একটা অদ্ভুত একটা অনুভূতি, মানে ওটা বলে প্রকাশ করা যায় না, মনে হচ্ছে যে সবটাই সব পুরো জগৎ, মানে ধরো আগে যদি শপিং মলে যেতাম, জামা কাপড় কিনতে যেতাম, তো নিজের জন্য 4টে ড্রেস কিনতাম, কাঞ্চনের জন্য কিনতাম, এখন আমি এই দুদিন আগে ওর ক্রিসমাসের শপিং করেছে, আমি আমার নিজের করিনি, আমি মেয়ের জন্য করেছি, মানে ও এখন প্রায়োরিটি হয়ে গেছে, এটা কিন্তু ভালোও লাগছে একদম। আর এই যে ছোট ছোট মোমেন্ট গুলো ক্যাপচার করো, এটা কে বেশি করে, কাঞ্চন? আমি। ও ক্যামেরা ফোন থেকে দূরে, মানে আমার মন ক্যামেরা চালু থাকে, হ্যাঁ মানে ও ওগুলো তুলে রাখতে চায় না,
আর আমি প্রচন্ড পরিমাণে একদিন ওর চোখে আলো পছন্দ করে নাও, কিছু কিছু গুণ পেয়েছে, এরম করে ঘুমাচ্ছে। তো আমি ওটাকে সকালবেলা, তখন কটা বাজবে, ভোর 4:40, আমি বললাম ফোনটা দাও তো। কিছু ভোর 4:40 তুই ফটো তুলবি? বললাম এইগুলো মিস করে যাব আমি। মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতে চাইছে এখন নানা রকম। আমার মেকআপ টেবিলের আলোগুলোর দিকে এরকম, আর ও চোখের পাতা ফেলে না, এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, ওর বাবাকে বিশেষ করে। তো ওগুলো আমার মনে হয় ক্যামেরা বন্দি করে রাখা উচিত, ওকে আমি বড় হলে দেখাবো। এই যে কথার মাঝখানে একটা ছোট্ট জিনিস, বিয়ের পরেও সাধারণত যেটা হয় যে ওহো শুনছো তুমি, তোমাদের মধ্যে বিষয়টা কি? তুমি তো বিয়ের আগে কাঁদছিলে, বলতে এখনো কাঁদছিলে? বলো মাঝে মধ্যে বেরিয়ে যায়, মাঝে মধ্যে বেরিয়ে যায়, বলবো না। ও আমাকে তুই বলতো, আমি তো ওর থেকে অনেক ছোট, ও আমাকে এখনো তুই বলে। এবার যখন দেখে যে, যেমন আমার যখন মানে প্রেগনেন্সি পিরিয়ডে যখন ডাক্তারের কাছে গেছে, তখন ও হট করে বলছে, তুই ভালো করে শুনেছিস তো ডাক্তার কি বললো? ডাক্তারবাবু বললো তুমি ওকে তুই বলো। তখন ও বলছে না তুমি শুনেছো তো? তো না আমি এনজয় করি, ঠিক আছে কোনো ব্যাপার না। আমাদের মধ্যে ওই বর বউ প্রেমিক প্রেমিকার থেকে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা বেশি। আমরা তো 12 বছর চিনি একে অপরকে। না না ওগো শুনছো অতটা হয় না ওরকম, কিন্তু হয়ে যায় আর কি ক্যাজুয়ালি, যার যখন যেটা দরকার। মাঝে মধ্যে বলি, রাগ হয়ে গেলে তখন কাঞ্চনের শিফট হয়, শোনো তখন ওটা স্ট্রেট হয়ে যায়, শোনো আমি যেটা বলছি তোমায় সেটা শুনতে হবে, তখন এরম হয়। কিন্তু ওগো শুনছো টুচ্ছ হয় না আর কি। ও আমাকে মাম্মা বলে রাখে, আমি ওকে মাম্মা বলে রাখি। সো সুইট। আর তুমি মা হয়েছে, যেটা আমি অফ ক্যামেরাও তোমায় বললাম, আবার অন ক্যামেরা বলছি, দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে। এই ফিট থাকার মান্ত্রটা যদি একটু না, ফিট থাকার আর কোনো কিছু রহস্য নেই। আমি তো একদম ডায়েট করতে পারি না, আমি প্রচন্ড খেতে ভালোবাসি। আর আমার ক্রেডিট গোস টু মাই ডক্টর। ডাক্তারবাবু না থাকলে বোধহয় এই ফিটনেসটা হতো না, কারণ ডাক্তারবাবুই আমাকে বলেছে। কারণ আগেকার দিনে যেটা হয় যে 1.5 মাস রেস্ট নিতে হয়, 3 মাস রেস্ট নিতে হয়, নানা রকম শারীরিক কমপ্লিকেশনস হয়। আমি তো 21 দিনের মাথা থেকে বেরিয়েছি, তো ডক্টর বলেছে যে তুমি যদি মেন্টালি ফিট থাকো তো ফিজিক্যালি ফিট থাকবে। আর আমি তো মানে স্বাভাবিক একটা আনন্দ উৎসব চলছে আমার বাড়িতে। 11 কেজি ওয়েট লস করেছে, কিন্তু কোনো ডায়েট করে না, জিজ্ঞেস করো, একদম এমনি ন্যাচারালি। তো এই যে ওয়েট লসের এই যে জার্নিটার কথা বললে, এই ক্ষেত্রে কাঞ্চনদা কোনো হেল্প করেছে? লক্ষ্মী পুজো আমার তো ওয়েটই নেই প্রথম থেকেই, এখন একটু পুট অন করেছি, সেটা ওর দৌলতে। হ্যাঁ, কিন্তু না বলছে আমার ওয়েট লসে কি তুমি কোনো হেল্প করেছো? কাঞ্চন আমার পাশে বসিয়ে বসিয়ে পাঠার মাংসটা তাড়িয়ে তাড়িয়ে খায়। লক্ষ্মী পুজোর দিন দেখলাম ভোগরাজ, কালী পুজো, সরি কালী পুজো, হ্যাঁ দারুণ, ফার্স্ট টাইম রান্নাঘরে ঢুকেছে, কিন্তু ফ্যান্টাস্টিক রেঁধেছে। মানে যারা খেয়েছে তারা বলেছে যে এটা প্রথম, সবাই প্রথমে বিশ্বাস করেছে যে আমি রেঁধেছি। তাই বললাম না, বলছে কাঞ্চন তুই রেঁধেছিস, ফ্যান্টাস্টিক রেঁধেছে। তাহলে মাঝে মধ্যে তারপর থেকে হ্যাঁ, আমাকে ম্যাগি বানিয়ে খাইয়েছে, আমাকে অমলেট করে খাইয়েছে, চিজ অমলেট করে খাইয়েছে, কফি বানিয়ে খাইয়েছে, প্রেগনেন্সিতেও করে খাইয়েছে। বলেছে আমি মেডকে সরিয়ে দিয়ে বলেছে আমি ওর জন্য রান্না করব, করে। না, কাঞ্চনদা একটা কথা বলেছিল, সেটা মনে আছে, সেটা হচ্ছে টিচার যদি ভালো হয় তাহলে স্টুডেন্টও ভালো। টিচার ভালো, স্টুডেন্টও ভালো। আমি টিচার না, ও টিচার, আমি স্টুডেন্ট। কিসের টিচার বলো? রান্নার টিচার। রান্না টিচার না, না অনেক কিছু। আমার বিতর্ক হবে কিন্তু এটা নিয়ে, কিসের আমি টিচ দিই, কিসের আমি লেসন দিই। বিতর্ক তো মানে বিতর্ক আজকাল পদে আমার তো না, কাঞ্চন বিতর্ক মোর লিখতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। এই যে তোমাদের প্রেম, বিয়ে এবং তারপরে নতুন সংসার, সন্তান, সবকিছুর সঙ্গে একটা ট্রোল মিন বলছো? এই জিনিসগুলো নিয়ে বিরক্ত লাগে না মাঝে মধ্যে? না, আমরা বিরক্তিরও ঊর্ধ্বে চলে গেছি। না কি বলো তো, বিরক্তিরও ঊর্ধ্বে চলে গেছি। বিরক্তি তখন লাগে যখন প্রথম প্রথম, বিরক্ত তো লাগবেই, মানুষ তো। কিন্তু তারপর দেখলাম যে আমার ও মানে ধরো ভিডিও বা আমাদের খবর প্রচার করে কত মানুষ নিজেদের ব্লগ করছেন, কত মানুষ নিজের পেট চালাচ্ছেন, কত মানুষ আমাদের খবরগুলোকে শেয়ার করে করে তাদের ভিউয়ার্স বাড়াচ্ছেন। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই ফুলে ফলে শাঁসে জলে থাকুন, সবাই রোজগার করুন। আমি নিজেকে খুব এখন মনে করি আমি এত এরকম কবে হয়ে গেলাম, কি করে হয়ে গেলাম যে এরকম, মানে কি হইতে কি হইয়া গেল, ইহার পিস্তল উহাতে চলিয়া আসিল। এবং একটা পয়েন্ট অফ টাইমে না, তখন মনে হয় ঈশ্বর তো দুটো কান দিয়েছেন, ভেবে চিন্তেই দিয়েছেন। তো আমি একটা এন্ট্রি একটা এক্সিট ধরে নিয়েছি, কেননা আমার মনে হয় যে তুমি পারবে না, তুমি যে কোনো যাই করবে তার সমালোচনা হবে। আজকে সকালটা কি সুন্দর, তুমি দেখবে তারও পেছনে গালাগালে ভূত ভাগিয়ে দেবে।
তো আমি না আর এগুলোকে না, আমার অনেক কাজ আছে ওগুলো ছাড়াও, আর মাচ মোর থিং টু ডু। আমি ওইগুলোকে নিয়ে আমি না ও না এখন না কেউ বদার হইনি, মাচ মোর থিং টু ডু। কৃষ্ণি আছে, তার অনেক কাজ আছে, আমার নিজস্ব কাজ আছে, ওর কাজ আছে। মানে তুমি যখনই বিরক্তি প্রকাশ করবে, যখন তুমি তাকে চেনো জানো, মানে তোমার তার সাথে কোনো অ্যাটাচমেন্ট আছে, তবে তোমার একটা খারাপ লাগা তৈরি হবে। আর এরা তো মান আর হুঁশ দুটোই হারিয়ে ফেলেছে। কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আর এটা কিন্তু এখন সর্বস্তরে, মানে এটা নয় যে তোমার ব্যারাকপুর, সোদপুর, ওই আরো ভেতরে গ্রামের কথা হচ্ছে না, সো কল্ড কোট আনকোট শিক্ষিত সুশীল লোকজনরাও এরকম বলে থাকছে। আমার কথা হলো মাই চরকা, আই এম অয়েলিং, এভরিবডি হ্যাজ দেয়ার ওন চরকা। তা তাদের চরকা যদি ক্যাঁচকোঁচ শব্দ হয় তাহলে সেটা তাদের ব্যাপার, আমার চরকায় আমি তেল দিই। মানে কি অস্বাভাবিক। আমি সেদিন একটা ভিডিও, আমাদের গুলো তো ছেড়ে দাও, এটা মানে অস্বাভাবিক ঘটনা আমি দেখছিলাম। জোজোদি একটা ভিডিও করেছে যে জোজোদি একটা সন্তানকে অ্যাডপ্ট করেছে এবং সেখানে তাকে বলা হচ্ছে যে আর কোনো সন্তান পেলে না নেওয়ার জন্য, কারণ সে তার গায়ের রংটা চাপা। তো আমি বলবো যে সমস্ত মানুষরা এই তো পরিচয় শিক্ষিত রুচিশীল সমাজে বাস করি, তারা সোশ্যাল মিডিয়া বলাটাই বোধহয় আমাদের, দ্যাট ইজ নট আ সোশ্যাল মিডিয়া। কলতলা কালচারটা এখন সোশ্যালাইজড হয়েছে একদম। আই ডোন্ট বিলিভ ইন, বিশ্বাস করো। আর তার আগেও তো মানুষের জীবন ছিল, মানুষ অনেক কাজ করেছেন, বেঁচে আছেন, আই ডোন্ট কেয়ার। আর খুব ভালো, আমাদের ভিডিওগুলো মিলিয়ন ভিউ করেন, আপনাদের কথা বলছি, এবং তার থেকে অর্থ উপার্জন করেন। এবং দেখো ঈশ্বরের কাছে আমরা, মানে অবসর সময় কাটে, মানে ঈশ্বরের কাছে আমরা গ্রেটফুল। সবার বাড়ি বাড়ি গিয়ে তো অন্য তাদের মুখে তুলে দিতে পারি না, কিন্তু আমাদের ভিডিও বিক্রি করে তারা যে কিছু, আর আমার খালি আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ইউ আর এন্টারটেইনার। এটা তুমি আমায় বলেছিলে একবার। আই এম এন্টারটেইনার। হ্যাঁ, যে আমার এটা কাজ মানুষকে বিনোদন দেওয়া। আমি 28 বছর ধরে বিনোদন দিয়ে আসছি ভাই। তো আমরা বিনোদন দিই, এবার আমাদের এন্টারটেইন করার জন্য এই ট্রোলার্সরা আছে, আমি তাদের এখন দেখে এন্টারটেইনড হই। হ্যাঁ, এন্টারটেইন দারুণ লাগে, আমার হেভি লাগে। বেশ, আচ্ছা, কৃষ্ণিকে সামলাতে কে বেশি এক্সপার্ট? না আমি এটা ও বললো আমাকে, কিন্তু আমার মনে হয় কাঞ্চন। কারণ 5 দিনের মাথা থেকে যখন বাড়ি এসেছে তখন মানে ওকে ঢেকুর তোলাতে বার্প করাতে আমি পারতাম না, কিন্তু কাঞ্চন কিন্তু বার্প করানো, ওকে প্রপারলি যদি কাঁদে, ওকে কন্টিনিউয়াসলি হেঁটে হেঁটে দুলিয়ে ঘুম পাড়ায়, সেক্ষেত্রে আমি আমার মা বাড়ির নাম আছে যেগুলো বলবো না, সেগুলো আমাদের জিবরিশ কতগুলো নাম আছে যার কোনো মানে হয় না। হেন্টুকুড়ি কোনো নাম হয়? টমেটো ও একদম গোল হয়েছে তো, হেন্টু কিছু কোনো নাম হয় না, কিন্তু ওগুলো আমার সঙ্গে কমেডি গেছে। এই বলে আর সেই বড় বড় স্টেপ ফেলে ওকে দুলি, আমি বলছি আমার মা বলছে কোলে নেওয়া অভ্যাস করো না, আর এখন তাই হয়েছে। তুমি তো থাকবে না তখন, আমাদের দোলনায় শোয়ালেও না, আর শুধু বাবার গলাটা লাগবে, বাবা শুধু গিয়ে বলবে সোনা মা, ধরো কোবরো ঘুমোচ্ছে, একবার চোখ দিয়ে দেখে নেব। মানে ওর একটা অদ্ভুত টান, বাবাও খুব সামলায় আর আমিও তো সামলাই। না, ও খুব সামলায়। আমি বলছি, আমি 12 বছর ধরে শ্রীময়ীকে চিনি, তো সেই শ্রীময়ী বান্ধবী থেকে প্রেমিকা হয়ে স্ত্রী হয়ে কিভাবে মা হয়ে গেল, এটা আমি সেদিন ও কোলে নিয়ে বসেছিল কৃষ্ণিকে, আমি হেসে ফেলেছি। হাসছো? আমি এখানে জেগে বসে কিন্তু হাসছো? আমি বলছি একদম নয়। তো আমার দিকে হাসলে আমি বললাম না, আমি খালি দেখছি যে ক্যাসে ক্যা হো গয়া ইসকি প্যার মে। আরে মানে আমি নার্সিং হোমে ওকে ফিট করাচ্ছি, হঠাৎ দেখি কাঞ্চন আমার দিকে এরকম করে তাকিয়েছে, আমি বললাম কি হলো গো? মানে বাচ্চা দিকে বলছে সেই ক্লাসে 9-এ পড়া মেয়েটাকে আমি দেখেছিলাম, একটা স্কার্ট পরে আমার সামনে এসেছিল, সে আজকে মা আবার ফিট করাচ্ছে। মাই গড, এটা তুলনা করা যায় না। মানে ওগুলো কল্পনা করে, ভাবে, জাস্ট ভালো লাগে। সামলানোর ব্যাপার না, হয়ে যাচ্ছে, জানো তো, গো উইথ দ্য ফ্লো, হয়ে যাচ্ছে, সব হয়ে যাবে। আমাদের সময় আমরা বড় হয়ে গেছি, ওর সময় ও বড় হয়ে গেছে। আর মা শব্দটার সাথে আগে আমার মা বলতো, যেদিন তুই মা হবি বুঝবি কোনো কারণে। সত্যি আমি বুঝছি, কারণ এখন বলতে হয় না যে মেয়ের পেটে ব্যথা হচ্ছে, কিসের কান্না এখন আমি বুঝে যাই, যে এটা খিদের কান্না, এটা পেটে ব্যথার কান্না, বা এটা নাক বন্ধর কান্না, এটা হয়ে যায়, এটা ভগবান দেয়। এই যে তুমি কাঞ্চনদাকে আগেও বিয়ের আগে 12 বছর, হ্যাঁ, বিয়ের পরে এবং কৃষ্ণি হওয়ার পরে যে কাঞ্চনদার মধ্যে যে বিষয়টা দেখছো, সেটা নিয়ে কি বলবো? কাঞ্চনদা খুব মুখ চোরা, তো কাঞ্চনদাকে আমি সেরকম ভাবে প্রেমিক হিসেবে পাইনি, যে খুব প্রেমের কবিতা বলেছে, গান গেয়েছে বা আই লাভ ইউ বলেছে, সেটা দেখিনি, বা খুব গিফট দিয়েছে। কিন্তু আমি এখন দেখছি কাঞ্চনদা একটা সময় পর্যন্ত, কাঞ্চনদার ফার্স্ট প্রেমিক
আর যদি বলো তাহলে কাঞ্চনদার কাজ, মানে আমার প্রেগনেন্সিতেও বলছি আমি ধরো প্রচন্ড শরীর খারাপ, সেদিন ভমিট করছি, এবার মানে কেঁদে ফেলেছি লাস্টে, বাড়িতে কেউ নেই, একটা বেড রয়েছে, তুমি চলে যাবে কাজে, না আমার ডাবিং আছে আমাকে যেতে হবে, না আমাকে যেতে হবে মুম্বাইয়ের কাজ করতে, মানে ফ্লাইট ধরছে তখনও জড়িয়ে ধরে কাঁদছি। আর তখন মনে হতো যে একবার যদি একটু ফোন করে কাজের মাঝখানে, কাজে ও ফোন তোলে না, এরকমগুলো মনে হতো। আর এখন কাঞ্চনদা আরো বেশি যেন মানে কি বলবো লাভেবল হয়ে গেছে অ্যাবাউট হিজ আর কি ডটার। ঘনকাল যেমন শো থেকে ফেরার সময় কাঞ্চনকে আমি কোনোদিন দেখিনি, হয়তো কোলাঘাটে পৌঁছে একটা ফোন করতো, স্পটে ঢুকছে একটা হোয়াটসঅ্যাপ করতো। কালকে থ্রু আউট দ্য টাইম ফেরার সময়ও বলেছে ভিডিও কল কর, মানে আমি শুধু ভাবছি কাঞ্চন কোনোদিন আমায় গিফট দেয়নি, এখন দেখি দাঁড়াও, এখন রোজ এই দাঁড়াও মিথ্যা তো বলবে না, এখন রোজ ফেরার পথে ম্যাক্সিমাম সপ্তাহে একদিন দুদিন তো হবেই, মানে মেয়ের জন্য জামা নিয়ে আসছে, সে বাবা কি চায় বলতেও পারছে না কিন্তু। আর কাঞ্চন আমার বেলায় যদি একটা রুমাল বলো, রুমালেরও সাইজ বুঝতে পারতো না, শাড়িরও সাইজ বুঝতে পারতো না, কিন্তু মেয়ের জন্য সব আনছে। তো এখন বেশি আর কি আরো বেশি দায়িত্ববান হয়ে গেছে, আরো বেশি অ্যাটাচমেন্ট বেড়ে গেছে কাঞ্চনের বউয়ের থেকেও আর কি। এই কমপ্লেন গুলোর কি হবে, क्या होगा? নো কমেন্টস, নো কমেন্টস। না ও একবারে ওরকম ভাবে বলছি সেটা নয়। বাহ, আচ্ছা রাগ কার বেশি? হ্যাঁ, রাগ কার বেশি? না না রাগ কবার দেখাতে বলবো বলো আমি দেখি। আর সারাদিনে কবার রাগ? লন্ডনের ওয়েদারের মতো, কখন মেঘ হবে কখন বৃষ্টি হবে কেউ জানে না। সো না, রাগ করাটাও কিছু কিছু ক্ষেত্রে সমীচীন। আমাকে হ্যান্ডেল করতে গেলে একটু রাগ না দেখালেও মুশকিল হয়। আমি মানে আমি জানি না এই তো রাগ দেখাচ্ছে, পৃথিবী বড় হলে সেও আমায় রাগ দেখাবে। ওর রাগ তো বোধহয় আমাদেরকে চাপিয়ে যাবে। আমাকে তো মানে আমি জানি আমাকে দু তরফে ঝাড় খেতে হবে, দু তরফে না রাগ না, আমার না অন্যায় জিনিসটাকে আমি পছন্দ করি না, আর আমি মুখের ওপর বলে ফেলাটা বেশি, মানে কি বলতো কোনো কিছু একটা তোমার মান অভিমান হলো ওটা ভেতরে পুষে রেখে গজগজ করব, সেটা অন্যরকম বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয় যে যদি আমার রাগ হয়েছে আমি বাস্ট আউট করলাম, পরক্ষণে আমার রাগটা কমে যায়। মান ভঞ্জনের ট্রিক্সটা কি রকম, মানে মান ভঞ্জন করতে 1000 বার সরি, হোয়াটসঅ্যাপে সরি 1000, 1000টা নয়, এটা শূন্য গুলিয়ে গেল, শূন্য গুলিয়ে গেল না। তবে সরি আমি বলতে রাজি আছি, তার কারণ হলো ও কিন্তু অকারণ রাগটা করে না, মাঝে মাঝে অকারণ হয়, হাওয়া সবসময় এমনি বয়, কিন্তু ঘটনাটা হলো সরি বলাটা বেটার। মানে ও রাগ আচমকা ওঠে আচমকা পড়ে, কিন্তু যখন ওঠে তখন ওই ভিসুভিয়াস ফাটার মতো, আগ্নেয়গিরির মতো বেরিয়ে লাভা ফাভা বেরিয়ে যায়, তারপর লাভা ঠান্ডা হলে বলো, কিন্তু সরি বল। আর সরি বললে না, আমি দেখেছি মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই তর্কে বহুদূর হয়, তার থেকে সরি বলাটা বেটার। আমি রাগ করলে এখন আমার মেয়ে এরকম করে তাকিয়ে দেখে, ও ঠান্ডা হয়ে, ধরো খুব প্রবল চিৎকার করে কাঁদছে, পুরো বাড়িটা ঠান্ডা, কোনো কারণ যদি মেয়ে এসে বলে কি রান্না করব, সে জিজ্ঞেস করে আচ্ছা দিদি আসছে বলে চলে। একদিন কোলে নিয়ে চেঁচামেচি হয়েছে, ওই চেঁচাচ্ছে কোলে নিয়ে, আমি না ওর থেকে চোখ সরে গিয়ে না ওর দিকে তাকিয়ে আছি, ও না পুরো একদম সাইলেন্ট হয়ে গেল, মানে বুঝতে পারলো দেখছে। আমি বলেছি না ঠিক আছে, গুড লিসনার, গুড অবজারভার, ভালো তৈরি হচ্ছে না। কাঞ্চন না একটু রাগিয়ে দিয়ে চুপ করে যায়, কাঞ্চনের প্রবলেম আছে, মানে তোমাকে কি বলো তো ট্রিগার করে দেবে, এবার তারপর চুপ করে গিয়ে 40টা সরি বলবে, তাহলে তুমি আমার সাথে চেঁচাও, মানে এবার এতে আমার মাথাটা গরম হয়ে গেল আর কি, যে কি এইটা বললাম বলে না, আচ্ছা আচ্ছা তুমি আমায় কেন রাগাবে, এবং রাগিয়ে তার সলিউশন একটাই সরি। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা তুমি কেন বললে আমায়, আচ্ছা সরি, এবার কি মাথাটা গরম। আর নইলে আরো বেশি রাগটা কেন হবে, শোনো, ধরো তুমি কথা বলে যাচ্ছ, কথা বল রাত্রেবেলা যদি হয়, এটা তুমি কেন করলে হঠাৎ, আমি কি হলো, না আসলে আমি ভাবছিলাম, হ্যাঁ না ঠিক হয়নি, হ্যাঁ তুমি নাক ডাকলে আমি রাগ করলাম, এতে তোমার রাগ হবে, যে কোনো মেয়ে রেগে যাবে, ঘুমিয়ে পড়ে, মানে আমার কথাটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। জিজ্ঞেস করো, আমি জানি না আজকে আমার জায়গায় এখানে কোনো ছেলে আঙ্কেল থাকলে হয়তো তোমাকে সাপোর্ট করতো, বাট ছেলেরা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ইন্টারভিউ নিতে গেলে কেউ আমার সাপোর্ট করে না, ছেলেরা তো করবেই। এ বাবা কি বললে গো, এটাই তো একটা লাইন হয়ে যাবে। বলছি আর ভাই আশ্চর্য ব্যাপার, একটা সুন্দরী মহিলাকে সবসময় সাপোর্ট করা উচিত।
আচ্ছা, সংসারী হিসেবে কে কাকে কত নাম্বার? ও অনেক বেশি সংসারী। যদি সত্যি কথা বলতে বলো আমায়, তাহলে আমি বলবো যে সংসার গুছিয়ে দেয় সে সংসারী। আমার ক্ষেত্রে শ্রীময়ী সংসারী, আমার সংসারটা গুছিয়ে দিয়েছে, আমাকে ফরম্যাট করে দিয়েছে। এটা কিন্তু আমি ও পাশে আছে বলে বলছি না, আমি জীবন দেখে বলছি, এর থেকে বেশি কোনো উত্তর দেবো না। কিন্তু আমি বলবো যে ও সংসারটা গুছিয়ে দিয়েছে। একটা সময় কিন্তু আমার বাড়িতে সিসিটিভি ছিল, একটা সময় সিসিটিভি ছিল, আমি ছিলাম আর আমার একটা পেট ছিল, আর কেউ ছিল না বাড়িতে, কাঞ্চন মল্লিকের পাশে। নো ওয়ান ইজ দেয়ার। সো আউট অফ এনিথিং, আউট অফ এনি ভেস্টেড ইন্টারেস্ট, যে পাশে এসে কাঞ্চনকে এবং কাঞ্চনের সংসারকে গুছিয়ে দিয়েছে, সে সব থেকে বেশি সংসারী। আমি নই, সত্যি আমি নই। আমি সংসারী নই হয়তো, মানে আমি একলা থেকে যেতে পারি, ও সংসার নিয়ে থাকতে ভালোবাসে, ও লোক নিয়ে থাকতে ভালোবাসে। আমায় তুমি বলো আমি একা চলে যেতে পারি একা, কিন্তু ও কিন্তু নয়, ও সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। ও একদিক দিয়ে দেখতে গেলে হয়তো আমাকে মনে হবে আমি খুব সেলফিশ, মানে যে তুমি একা থাকো, সেটা নয়, কিন্তু অনেক বেশি সংসার। হ্যাঁ, আমি এখানে মার্কস দেওয়ার পরিস্থিতির একটা সময় পরিস্থিতি এমন ছিল কাঞ্চনকে একাকিত্ব গ্রাস করেছে। হ্যাঁ, মানে ওটাই আর কি। আমি দেখেছিলাম কাঞ্চন তো একজন ভালো শিল্পী, মানে যদি তুমি বলো এই সোশ্যাল মিডিয়া গুলোকে বাদ রেখে ও যখন থেকে অভিনয় করছে, যে মানে সকল যে মাচা শো ফাংশন করেছে, আমি ওর সাথে দেখেছি, আমিও তো ফাংশন করেছি, সেখানে ধরো 15,000 20,000 লোক এই শীতের কুয়াশা মাথায় নিয়েও বসে থাকেন যে ও আসবে হাসবে। ও তো সেরকম থেকে সেই ফ্যান বেসটা না, মাঝখানে তো শো এই রিসেন্ট পাস্টে শো হচ্ছে না, মাঠে নামছি না। গতকাল আমার একটা শো ছিল রাত্রিবেলা, ওখানে অনেক বম্বের আর্টিস্টও ছিল, এবং আমি যখন গেছি তখন একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডে চেঞ্জ ওভার হচ্ছে, মানে অন্য আর্টিস্টের জন্য আমি উঠবো, তখন ব্যান্ড চেঞ্জ হচ্ছে। আমি বসে আছি এবং অ্যাঙ্কার কন্টিনিউয়াস বলছে কি একটু হাততালি হোক, হাততালি হোক। মাঠটা পিন ড্রপ সাইলেন্স, ঠান্ডায় হয়তো আমি ভাবছি 5,000 লোক। আমার মধ্যে একটা শিল্পী খুব মনে হচ্ছে ইনসিকিউর ফিল করছি, কারণ প্রথম দিন মাঠে নামবো তো এই সিজনে, ভেতর আমার একটা এনার্জি রিস্টোর করছি। তারপর ভাবছি কাঞ্চন মল্লিক 1 বছর বাদে নামছো, এর মাঝে তো নদী দিয়ে বহু জল বহিয়া গিয়েছে, বহু বাতাস বহিয়া গিয়েছে, কি হবে? সবসময় মনে হয় মানুষ যাদেরকে আমি বিনোদন দিই তারা তো আমায় মানে অকৃপণ ভালোবেসেছে, বিনা স্বার্থে ভালোবেসেছে। কিন্তু বিশ্বাস করো, মা সরস্বতীর দিব্যি খেয়ে বলছি, কাল যখন আমি স্টেজে উঠি তো প্রচন্ড ঠান্ডা, তখন কাঁথি থেকে অনেকটা ভেতরে, নামটা রাখার পর যখন উঠে যখন কালি একবার উঠে হাতটা তুলি, ভালো আছেন তোটাও বলতে হয়নি, একটা চিৎকার হয়েছে, একটা করে যেমন চিৎকার হয়েছে। আমি আবার বলেছি ফর মাই বুস্ট আপ, কি ভালো আছেন তো, আর একবার চিৎকার হয়েছে। কারণ আমি মেদিনীপুরে এত কম আওয়াজ কেন, আর একবার শুনতে যাই, আর একবার হয়েছে। আমার চিঠি উত্তর কমপ্লিট হয়ে গেছে। তুমি কখনো ওশকে মিস করো? মানে তুমি একটা সময় জন্মদিনে কেক পাঠিয়েছো বা? আমি পাঠাইনি, কাঞ্চন পাঠিয়েছে, কারণ কাঞ্চন হচ্ছে মানে এইগুলো ফোনে অর্ডার দেওয়া বা এগুলো কাস্টমাইজ করা, এগুলো খুব কাঞ্চন এগুলোতে একটুখানি দুর্বল। তো আমি কাঞ্চনের হয়ে অর্ডার করে দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে ওশ কেন, ওশের জায়গায় যদি কাঞ্চনের আরো 2টো সন্তানও থাকতো তাহলেও আমি তাকে মিস করতাম, কারণ বাচ্চা হচ্ছে ফুলের মতো। আমাকে অনেকে করেছে আর কি প্রশ্নটা, তুমি এত কম বয়সে কেন মা হলে এবং বিয়ের 1 বছরের মধ্যেই এত তড়িঘড়ি কেন সিদ্ধান্ত? প্রথম কথা হচ্ছে দেখবে বাড়িতে যত না বড় মেম্বার থাকে, বাচ্চা থাকলে বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আর মানে আমরা দুজনেই খুব বাচ্চা ভালোবাসি। আমার বাচ্চার সাথে মানে আমার দিদির মেয়ের বাচ্চাদের বেশি ডিফারেন্স নয়, আমার দাদার ছেলের বেশি ডিফারেন্স, 2-3 বছরের গ্যাপ। তো আমরা এখন থেকে প্ল্যান করি যদি বড় হয়ে যায়, ওর অনেকগুলো দাদা হবে আর ও একা বোন, ভাইফোঁটা দেবে, ভালো ভালো গিফটও পাবে। এইসব নিয়ে আমরা খুব আলোচনা করি। বাচ্চাই আর কি। রাত দুটোয় সমস্যায় পড়লো, কাঞ্চনদাকে জিজ্ঞাসা করছিল ইন্ডাস্ট্রিতে কাকে ফোন করবে, কোন বন্ধু? ওকে ফোন করবো, ও তো ইন্ডাস্ট্রি। অবশ্যই তোমরা দুজন। কাঞ্চনে না, দুজন বলতে না, আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু খুব কম, সত্যি কথা বলতে। আমার খুব কাছের কয়েকজন মানুষ আছেন যারা বন্ধু বলা বন্ধু, হয়তো ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সবই। কিন্তু কাঞ্চনের দুর্দিনে আমি দেখেছি 12 বছর আগে হয়তো এত
সোশ্যাল মিডিয়া ছিল না। আমি বলবো নাম, রুদ্রদা কাঞ্চনের পাশে, কাঞ্চনের বাবা মার মৃত্যুতে দাঁড়িয়েছে। যিশুদা, আরও কাঞ্চনের কৌস্তবদা কাঞ্চনের প্রডিউসার বন্ধু ছিলেন। কিছু কিছু বন্ধু হয় না, তারা কোনোদিন মানে কি বলবো, কোনোদিন পরিবর্তন হয় না, বন্ধুত্বের সংজ্ঞাটা হয়তো রেগুলার যোগাযোগ থাকে না। তো আমি তো দেখেছি কাঞ্চনের পাশে যেভাবে ওরা থেকেছে, এবং আমি কাঞ্চনের পাশে থেকে দেখেছি একটা সময় রাজও অনেকে আছে। এবং সামনেই একই দিনে মুক্তি পাচ্ছে খাদান, দেবের সঙ্গে তোমার খুব ভালো বন্ধুত্ব, এবং রাজদার সাথে তো একদম সেই প্রথম থেকে একটা বন্ডিং, কি বলবো। দেবের সঙ্গে আমার প্রচুর ছবি কিন্তু না, আমি একটাই কথা বলবো, দুটো বাংলা ছবি রিলিজ করছে as a part of Bengali film industry, as an actor, as a part of the family। আমায় যদি বলো তাহলে বলবো দুটো বাংলা ছবি একসঙ্গে রিলিজ করছে। দুটো ছবি বাঙালি দর্শকদের দেখা উচিত এবং দেখাটা কর্তব্য। বাংলা ছবি কে নির্মাতা কে প্রযোজক দেখার দরকার নেই, সবাই যারা নির্মাতা যারা প্রযোজক তারা খুব মন দিয়ে বাংলা ছবিটা যখন তৈরি করেন তখন কিন্তু মারামারি ধরাধরি করার জন্য তৈরি করেন না, করেন আপনাদের বিনোদনের জন্য, দর্শকদের জন্য, বাঙালি দর্শকদের জন্য যারা হলে এসে ছবিটা দেখবেন। আগে ছবি দেখুন, তারপর ভালো মন্দ বিচার করুন যে এটা ভালো এটা মন্দ, কিন্তু দুটো ছবি তো আপনাকে দেখতে হবে। একদম শেষ পাতে শ্রীময়ীদির জন্য একটা গান তুমি যদি ডেডিকেট করতে চাও আমরা শুনতে চাইবো। আমি খুব খারাপ গান করি, আমার গান শুনো না। আমি গানটা ভুলে গেছি, যদি আমি একটু অমিতাভ সাপোর্টার। আমার তো দারুণ একটা গান মাথায় বাজছে, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঞ্চনের নামের অর্থ সোনা। এই জন্য আমার বউ আমার 5 গোল দিয়ে বেরিয়ে যায়। আমি বোকা, সব সময় ট্রেন লেট করে, আমি যখন পৌঁছে ট্রেন ছেড়ে দেয়, আমি যখনই যাই ট্রেন ছেড়ে দিয়েছি। গান গিয়ে শোনাতে পারি। तुम हो मेरी दिल की धड़कन, तुम बिन लागे ना मन, तुझको ही ढूंढा करते हैं पल पल मेरे दो नयन। এটা খুব খারাপ সুর হলো, দয়া করে অসুর বলুন যাই বলুন, কিন্তু যেটা হৃদয় থেকে প্রেমে এসছে সেটাই বলছি। আবার চল বেসুরে গাইলেন কাঞ্চন, কর্কশ গলা কাঞ্চন, কতগুলো হেডলাইন, হাড়ি চাচার মতো গলা তোর, এটা বলবেন তো? বেশ করেছি, বেশ করেছি, নিজের বউয়ের জন্য গেছি 100 বার গাইবো। ও ভাই একটা গান নিয়ে বলছি, ও আমাকে একটা গান সেদিন ডেডিকেট করে শুনিয়েছে, আমরা বসে আছি আড্ডা মারছি, তো ওই গানটা আমি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছি। তো সেইটা নিয়ে কাঞ্চনের সাথে আমার ঝগড়া হয়ে গেল। কাঞ্চন বলছে আমি তোকে পার্সোনালি গানটা ডেডিকেট করেছি, আমি আমার বউকে বেডরুমের মধ্যে ডেডিকেট করেছি, তুই গানটা কেন স্টোরিতে দিবি? কেন পাবলিক হবে? কেন দিবি? সবকিছু বিক্রি হয় না, ওটা প্রচার বিমুখ উল্টো মানুষ। উল্টো আপনাকেই বলা হচ্ছে। এইটা যদি আপনার হাজবেন্ড আপনাকে বলতো, না বলে যদি এটাকে আপলোড করতো, আপনি তো তাকে তুলো ধরে দিতেন। আমার মা হেসে, আমার মা বলছে তোদের ঝগড়া তো কোনো রিজন নেই। আমি ঠিক আছে, আমি ডিলিট কি অলরেডি পোস্ট করে দিয়েছে, কোনো মানে আছে? তুমি এতটাই কেয়ারিং, ভীষণ সুন্দর। আমি ইনফ্যাক্ট কালকে একটা স্ট্যাটাস দেখলাম, তুমি সুন্দর হেয়ার ড্রায়ার দিয়ে। দেখো ভাই, দেখো একটা কথা বলি, 7 বছর একটা পার্লারের ম্যানেজারই করেছি, সো আমি জানি এটা। আর আমি, আচ্ছা আশ্চর্য ব্যাপার, আমি আমার বউকে চুল শোকানোর জন্য ড্রায়ার করছি, এটা কোন গঠিত অপরাধের মধ্যে পড়ে আর কোন আইন ভঙ্গের মধ্যে পড়ে? আমি বলবো আমাদের বিতর্কগুলোকে প্রায়োরিটি না দিয়ে আমরা কখন কাকে চুমু খেলাম না কখন কাকে জড়িয়ে ধরলাম সেগুলো না দেখে নিজের বউকে চুমু খান, জড়িয়ে ধরুন আর ভালোবাসুন, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা আগামী 5 বছর বলবে না যে সময় দেয় না, বিরাট ঝামেলা হয়েছে, এগুলো বলবে না, অনেক ঝামেলা করে বলবে না। না না দেখো, তোমাদের কাছে আমরা সত্যিই গ্রেটফুল। আমি প্রেগনেন্সি জার্নির পর প্রেগনেন্সি পিরিয়ডটা কোথাও হয়তো ইন্টারভিউ দিতে পারিনি, কিন্তু তোমরা আছো বলে আমাদের ভালো মন্দ খুনসুটি সবকিছুই ভালো খারাপ তোমাদের মাধ্যমে, আমাদের তো একটা মিডিয়াম দরকার লাগে, আমরা তো সবসময় সবকিছু পোস্ট করে বা প্রকাশ্যে বলতে পারি না। তো থ্যাংক ইউ সংবাদ প্রতিদিনের ডিজিটালের সকল টিমকে যে আমাদেরকে নিয়ে ইন্টারভিউ করার জন্য এবং আমাদেরকে তোমরাও সময় দেওয়ার জন্য। সংবাদ প্রতিদিনের সমস্ত পাঠক পাঠিকা এবং অনলাইনের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ব্যাস, তাহলে আর কি, সবটাই কাঞ্চনদা এবং শ্রীময়ী বলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। এবং সমস্ত আপডেটের জন্য আপনারা চোখ রাখুন সংবাদ 18.net। ক্যামেরায় সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি সত্যিটা।